সমুদ্র পাড়ে একটি অর্ধগলিত মেয়ের ডেড বডি পাওয়া যায়। পুলিশ সেই ডেড বডিকে ঘিরে তদন্ত করতে শুরু করে। লাশের মুখটা এতটাই বিগড়ে গিয়েছিল বা থেতলে দেওয়া হয়েছিল যে লাশটা দেখে চেনা যাচ্ছিল না ডেড বডি টাকার। কিন্তু এরপরেই যখন সেই তদন্ত থেকে একের পর এক পর্দা উন্মোচন হতে থাকে আর একের পর এক ভয়ঙ্কর রহস্য বের হয়ে আসে, তো কি ছিল সেই মেয়েটির মৃত্যুর পেছনের রহস্য, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এমনই সাসপেন্স, টুইস্ট আর থ্রিলারে ভরা তামিল মুভি লারা এক্সপ্লেন করব, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি মেয়েকে রাতের বেলা একটি ব্যাগ নিয়ে কোথাও পালিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে রাতের বেলা একটি বাড়ি থেকে একটি ভ্যান বের হয়ে যায়। অন্যদিকে সেই রাতে উৎসব হতে দেখা যায়। অন্যদিকে বাইকে করে কয়েকজন লোক কোথাও যাচ্ছিল। অন্যদিকে একটি গাড়িকেও কোথাও যেতে দেখা যায়। এরপরেই দেখা যায় সেই মেয়েটি দৌড়ে কোথাও পালিয়ে যাচ্ছিল এবং তার পিছু পিছু দুইটি লোক তাকে তাড়া করছিল। এর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই গাড়ি থেকে একজন লোক নামে আর একটি মেয়ের ডেড বডিকে ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। এরপরেই দেখা যায় পুলিশ অফিসার কার্তিক তার টিমকে নিয়ে একটি বাড়িতে আসে। আসলে সেই বাড়ি থেকে গহনা চুরি হয়েছে, সেটার ইনভেস্টিগেশন করার জন্যই কার্তিক সেখানে আসে। কার্তিক ক্রাইম সিনটাকে ভালো করে দেখে। সেই বাড়িতেই জানলার কাঁচ ভেঙে পড়ে থাকতে দেখে সে। এছাড়া সেখানে একটি কুকুরও দেখতে পায়, যে নতুন লোককে দেখার পরেই ঘেউ ঘেউ করছিল। এছাড়া সে কিচেনটাও ভালো করে দেখে। এরপরে আলবার্ট কার্তিকের কাছে এসে বলে, স্যার, আলমারি ভাঙা ছিল, জানলার কাঁচ ভেঙে দরজা খোলা হয়েছে আর আলমারির ভেতর থেকে সমস্ত গহনা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আর কাজটা তখনই করা হয়েছে যখন তারা কেউ বাড়িতে ছিল না। তার মানে হচ্ছে এটা তাদের পরিচিত কেউই করেছে, যারা জানতো যে ওই সময়ে এই বাড়িতে কেউ থাকবে না। এরপরে কার্তিক পুরো বাড়িটা ভালো করে দেখার পরে সেই লোকটাকে বাইরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে কত ভরি স্বর্ণ ছিল। লোকটা বলে 15 ভরি। তখন সেই কার্তিক বলে, তোমার স্বর্ণ চুরি হয়নি, বরং সেটা বন্ধক রাখা হয়েছে। তুমি তোমার স্ত্রীর সাথে ভালো করে কথা বলো, সেই কাজটা করেছে। কথাটা শুনে লোকটা অবাক হয়ে যায়। আসার সময় আলবার্ট তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি কি করে বুঝলেন যে সেই লোকের স্ত্রী গহনাগুলো চুরি করেছে এবং সেটা বন্ধ করে রেখেছে? তখন কার্তিক বলতে থাকে, সেই বাড়িতে জানলার কাঁচ ভাঙা ছিল আর সেই কাঁচগুলো ভাঙার পরে বাইরে পড়েছিল, অর্থাৎ জানালাটা ভেতর থেকে ভাঙা হয়েছিল। যদি বাইরে থেকে ভাঙা হতো তাহলে সেই কাঁচগুলো বাইরের দিকে পড়তো নয়, ভেতরের দিকে পড়তো। এছাড়া সেই বাড়িতে একটা কুকুরও রয়েছে আর সেই কুকুরটা আমরা যাওয়ার পরপরই ঘেউ ঘেউ করতে শুরু করেছে। অর্থাৎ অপরিচিত কাউকে দেখলেই কুকুরটা ঘেউ ঘেউ করে, কিন্তু তাদের ভাষ্যমতে সেই রাতে কুকুর ঘেউ ঘেউ করেনি। তার মানে সেই বাড়িতে অপরিচিত কেউ আসেনি। আর এই দুটো থেকে এটাই বোঝা যায় যে সেখানে তাদের দুজনের মধ্যে একজনই গহনাগুলো চুরি করেছিল, কারণ সেই বাড়িতে শুধুমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফই থাকত। আর যেহেতু লোকটা সেদিন বাড়িতে ছিল না, তার মানে স্ত্রী এই কাজটা করেছে। আর সে চুরি করে সেই গহনাগুলো বন্ধক রেখেছে। কারণ আমি যখন কিচেনে গিয়েছিলাম তখন সেই কিচেনের ডাস্টবিন থেকে আমি একটা স্লিপ পাই, যেখানে 15 ভরি গহনার একটা রিসিপ্ট ছিল। আর সেই লোকটাও বলেছে তার বাড়ি থেকে 15 ভরি গহনাই চুরি হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছিল সেই গহনাগুলো তার স্ত্রী সেখান থেকে নিয়ে যাওয়ার পরে বন্ধক দিয়েছে। হয়তো সে কোনো বিপদে পড়েছিল, এই জন্যই নিজে এই কাজটা করেছে, নয়তোবা এমনটা করতো না। আমি লোকটাকে বুঝিয়ে দিয়ে এসেছি। অন্যদিকে তখনই সেই মেয়েটি ফোন করে কার্তিককে আর বলে, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা আর কখনো করব না। কার্তিক তাকে ক্ষমা করে দেয়। এরপরে রাতের বেলা একটি বাড়ি থেকে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শোনা যায়। এরপরে সেই বাড়ির নিচ থেকে একটি ভ্যান চলে যায়। পরদিনই লরেন্সকে দেখা যায় থানায় এসে জিজ্ঞেস করে, স্যার, কোনো আপডেট আছে কি? ঠিক তখনই দেখা যায় আলবার্ট একটু রেগে যায় আর লরেন্সকে বলে, তোমাকে তো বলা হয়েছে আপডেট পেলে জানানো হবে। তোমার স্ত্রী পালিয়ে গেছে, তার কাছে কোনো ফোন নেই। সে কোথায় গেছে, কেন গেছে সেটাও আমরা জানি না। তাহলে তাকে কিভাবে ট্রেস করব? আমরা খোঁজ করছি, পেলে তোমাকে জানাবো। আসলে লরেন্সের স্ত্রী তার বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে আর এই জন্যই লরেন্স পুলিশে কমপ্লেন করেছে। লরেন্স সেখান থেকে চলে আসে। একজন জেলে যখন নদীর তীরে মাছ ধরতে আসে তখনই সে নদীর তীরে অর্ধগলিত একটি ডেড বডি দেখতে পায় আর সাথে সাথেই পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা সেখানে চলে আসে আর এভিডেন্স কালেক্ট করতে থাকে। কিছুক্ষণ পরে কার্তিকও সেখানে চলে আসে। আলবার্ট তাকে বলে, ফেস পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে,
যার ফলে আমরা লাশটা আইডেন্টিফাই করতে পারছি না। এছাড়া ফিঙ্গারপ্রিন্টও নষ্ট হয়ে গেছে। আসলে লাশটা প্রায় পচেই গিয়েছে, যার ফলে তেমন কোনো কিছুই এখান থেকে পাওয়া যাচ্ছিল না। কার্তিক জিজ্ঞেস করে লাশটা প্রথমে কে দেখেছে। তারপর সেই জেলেকে ডাকা হয়। সেই জেলে বলে, আমি সকাল 5টার দিকে এখানে এসেছিলাম জাল ঠেলার জন্য, আর ঠিক তখনই লাশটা দেখতে পাই। এর আগেও আমি এরকম আরো অনেক লাশ দেখেছি, কিন্তু এটার মতো পচাগলা লাশ আগে দেখিনি। মনে হচ্ছে পানিতে 1 সপ্তাহেরও বেশি ছিল। মাছেরা লাশটাকে কুড়ে কুড়ে খেয়েছে, যার ফলে এমনটা হয়েছে। কার্তিক ভাবতে থাকে এটা মার্ডার নাকি সুইসাইড। এরপরে সে আলবার্টকে বলে, আশেপাশের থানায় খবর দাও, যদি কোনো মিসিং রিপোর্ট থাকে তাহলে এটার সাথে ম্যাচ করে দেখো। এদিকে মিনিস্টার পশুপতি এবং তার ছেলে কৃষ্ণাকে বসে টিভিতে নিউজ দেখতে দেখা যায়। আর সেই টিভিতে সেই ডেড বডির নিউজটাই দেখানো হচ্ছিল যে নদীর পাড়ে একটা পচাগলা লাশ পাওয়া গেছে। কৃষ্ণাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার মা তাকে বলে, একটি মেয়ের জন্য তুমি আর কত মন খারাপ করে বসে থাকবে? যে গেছে তাকে যেতে দাও, ওর চাইতেও ভালো মেয়ে আমরা তোমার জন্য নিয়ে আসব। কৃষ্ণার বাবাও তাকে বলে, মন খারাপ করো না, আমরা যে কোনো একটা ব্যবস্থা করব। এদিকে লরেন্সের স্ত্রী স্টেলাও যেহেতু নিখোঁজ ছিল, তাই মর্গে লরেন্স এবং তার মাকে ডাকা হয় সেই বডিটা আইডেন্টিফাই করার জন্য। অন্যদিকে দেখা যায় লরেন্স একজন ড্রাইভার ছিল, একজন কর্পোরেটর ড্রাইভার। সেই কর্পোরেটর দাস সেখানে এসেছিল, আর কার্তিক সেই কর্পোরেটরের দিকে একটু ভিন্নভাবে তাকিয়ে থাকে। তখনই আমাদের আগের একটা সিন দেখানো হয়। একদিন রাতে কার্তিক এবং তার টিম যখন রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলো চেকিং করছিল, ঠিক তখনই লরেন্স সেই জায়গা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশরা তার গাড়িটিকে আটকে দেয়, কোনোভাবেই ছাড়পত্র দিচ্ছিল না। আসলে লরেন্স ময়লার ট্রাক নিয়ে যাচ্ছিল, আর এক এরিয়ার ময়লা সে অন্য এরিয়াতে ফেলতে যাচ্ছিল, যেটা বেআইনি। আর এই জন্য লরেন্স কল করে দাসকে। দাস সেখানে চলে আসে আর কার্তিকের সাথে কথা বলে আর বলে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব, আমার ট্রাকটা ছেড়ে দাও। কিন্তু এতে রেগে যায় কার্তিক এবং দাসকে একটা চড় মেরে বসে আর বলে, নিজের কাজটা ঠিকঠাকভাবে করো, তোমার এরিয়ার ময়লা তোমার এরিয়াতেই ফেলতে হবে। এটা বলে সেই ট্রাকটা সে জব্দ করে নেয়। আর সেই দিন থেকেই দাস এবং কার্তিকের সম্পর্কটা ভালো নয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। আলবার্ট কার্তিককে বলে, স্যার, আমরা অন্যান্য থানার সকল মিসিং কেসগুলো চেক করে দেখেছি, ডেসকোড, হাইড এবং বিবরণ সবকিছুই শুধুমাত্র লরেন্সের স্ত্রী স্টেলার সাথে মিলে যায়। লরেন্সের মাকে সেই ডেড বডিতে থাকা জামাকাপড়গুলো এনে দেখায়। সে বলে, হ্যাঁ, এটা আমার পুত্রবধূ স্টেলার। তখনই লরেন্সকে ভিতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু লাশ দেখার পরে লরেন্স বলে, এটা আমার স্ত্রী স্টেলা নয়। আলবার্ট রেগে যায়, বলে, একটু আগেই তো বললে ড্রেসটা তোমার স্ত্রীর। তখন লরেন্স বলে, হ্যাঁ স্যার, ড্রেসটা আমার স্ত্রীর মতোই দেখতে, কিন্তু বডিটা আমার স্ত্রীর নয়। বডিটা যেমনই হোক না কেন, আমি আমার স্ত্রীর ডেড বডি দেখলে অবশ্যই চিনতে পারবো। আলবার্ট তাকে জোর করতে থাকে, কিন্তু লরেন্স কোনোভাবেই স্বীকার করে না যে সেটা স্টেলার ডেড বডি। তখনই সেই কর্পোরেটর দাস সেখানে চলে আসে। সেখানে কার্তিক সহ বাকি পুলিশ অফিসারদের বলতে থাকে, কেস ইনভেস্টিগেশন না করে ক্লোজ করার জন্য একটা অজ্ঞাত লাশকে তার স্ত্রী হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। এটাই তো, আমি সবকিছুই জানি। এটা বলে সে লরেন্সকে সেখান থেকে নিয়ে যায়। দাস এরপরেই পশুপতিকে কল করে এবং পুরো বিষয়টা খেয়াল করে আর বলে, কার্তিক জোর করে লরেন্সকে এই কেসটাতে ফাঁসিয়ে দিতে চাইছে। তখন পশুপতি বলে, আসলে তোমার আর কার্তিকের মধ্যে যে বিরোধটা রয়েছে সেটা আমি জানি, আর সেই বিষয়টাকে এখানে নিয়ে এসো না। আমি জানি কার্তিক একজন সিনসিয়ার অফিসার, ওকে ওর মতো কাজটা করতে দাও, ও নিশ্চয়ই এই কেসটা ইনভেস্টিগেশন করে বের করে ফেলবে। এদিকে দেখা যায় থানার বাইরে একটি গাড়ি দাঁড়িয়েছিল। পুলিশের গাড়িটা বের হতেই সেই গাড়িটা পুলিশের গাড়িকে ফলো করতে শুরু করে। অন্যদিকে কার্তিক আর আলবার্ট চলে আসে ফরেন্সিক ডক্টরের সাথে কথা বলতে। সেই ডক্টর তাদের জানায়, আসলে এই ডেড বডিটাকে উপর থেকে ফেলা হয়েছিল, যার ফলে পাথরের সাথে মুখে আঘাত লেগে মুখটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। এটা মার্ডার নাকি সুইসাইড সেটা বলা যাচ্ছে না, কারণ শরীরের অন্য কোথাও চোটের কোনো নিশানা পাওয়া যায়নি। এছাড়াও পানিতে থাকার জন্যই তার ডেড বডিটা এতটা পচে গলে গেছে, আর মাছেরা খুঁড়ে খুঁড়ে এটা খেয়েছে। তখন কার্তিক জিজ্ঞেস করে, রেপ হয়েছে কিনা সেটা বলা যাবে কিনা। ডক্টর বলে, না, মেয়েটির শরীরে কোনো শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। সেখান থেকে আসার সময় কার্তিক আলবার্টকে বলে, এমন নদীর তীর বা সমুদ্র তীর কোথায় রয়েছে যেখানে পাথর রয়েছে। আলবার্ট বলে, আলাসার ব্রিজের পাশে, সেখানে 500 মিটার জায়গা জুড়ে পাথর রয়েছে অনেক, আমরা সেখানে সার্চ করতে পারি। কার্তিক আলবার্টকে বলে, ঠিক আছে, ওই ব্রিজের আশেপাশে পুরো জায়গাটা জুড়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো কালেক্ট করো আর চেক করো। ফুটেজ চেক করতে তারা দেখতে পায় সমুদ্র বিচে একটি মেয়েকে 2জন লোক ধাও করছিল, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল।
কিন্তু রাতের বেলা হওয়াতে সিসিটিভি ফুটেজ থেকে তাদের চেহারাটি স্পষ্ট দেখা যাচ্ছিল না। তখনই আলবার্ট আরও একটা ফুটেজ দেখায়, যেখানে সেই দুইজন লোকই বাইক নিয়ে কোথাও যাচ্ছিল। আলবার্ট বলে, স্যার, এখান থেকে বাইকের নাম্বার বের করে সেটা থেকে এই লোকগুলোর পরিচয় বের করতে পারি। অন্য একজন কনস্টেবল বলে, স্যার, এই লোকটাকে আমি চিনি, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য থানায় এসেছিল। তখন কার্তিক বলে, ফোন নাম্বার আছে, তাকে এখনই কল করো। সেই কনস্টেবল তাড়াতাড়ি কল করে, কিন্তু ফোন বন্ধ ছিল। কার্তিক জিজ্ঞেস করে, তুমি তার ঠিকানা জানো কিনা? সে কনস্টেবল বলে, হ্যাঁ। কার্তিক তার টিমকে নিয়ে তাড়াতাড়ি সেখানে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে কাউকেই খুঁজে পাওয়া যায় না, কারণ সেই বাড়িটা তালা দেয়া ছিল। আশেপাশের লোকদের থেকে জিজ্ঞেস করে জানা যায় তার ফোন 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে, আর তার বাড়িটাও 1 সপ্তাহ ধরেই তালা দেওয়া আছে। শুনেছি সে বাইরের দেশে চলে যাবে। সে লোকটার নাম ছিল দীনেশ। পুলিশ আশেপাশের লোকদের বলে দীনেশ বাড়ি ফিরলে পুলিশ স্টেশনে দেখা করার জন্য। এরপরে আলবার্ট কার্তিকের কাছে আসে আর বলে, দীনেশের মোবাইলের লাস্ট লোকেশন আমরা সার্চ করেছি, সেখানেও দীনেশের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক তখনই দেখা যায় একটা লোক থানায় আসে আর বলে, স্যার, আমি দীনেশ, আপনারা নাকি আমাকে থানায় এসে দেখা করতে বলেছেন। এতে পুলিশ অবাক হয়ে যায়। এরপরে দীনেশকে সেদিনকার রাতের সিসিটিভি ফুটেজ দেখানো হয়, আর কার্তিক তাকে বলে, একটা মার্ডার করেছ, তারপরে থানায় এসে এমন ভাব করছো যেন কিছুই হয়নি। এটা শুনে দীনেশ অবাক হয়ে যায়, বলে, স্যার, আমি কোনো মার্ডার করিনি। আলবার্ট বলে, সেদিন যা হয়েছে খুলে বলো। তখনই দীনেশ বলতে শুরু করে। দীনেশ এবং তার বন্ধু সাতিয়া দুজনেই চেয়েছিল বাইরের দেশে যেয়ে টাকা ইনকাম করবে এবং ভালো একটা জীবনযাপন করবে, আর এই জন্যই তারা পাসপোর্ট বানাতে দেয়। কিন্তু সাতিয়ার পাসপোর্টটা আগে চলে আসে, আর একদিন পরেই সাতিয়ার সিঙ্গাপুরে যাওয়ার ডেট চলে আসে। আর এতে অনেক খুশি ছিল সাতিয়া এবং দীনেশ, আর এই জন্যই তাদের শেষ দিনটা তারা এনজয় করে, অনেক বেশি ড্রিঙ্কস করে, নেশা করে, এছাড়া বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে। দীনেশ বলতে থাকে, তুমি কালকে যাও, সেখানে যে সেট হও, 1 সপ্তাহের মধ্যে আমি তোমার সাথে সেখানে এসে জয়েন করছি, এরপরে দুজনে একসাথে টাকা ইনকাম করব। সাতিয়া দীনেশকে বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার একা একা ভালো লাগবে না। তখনই দীনেশ বলে, আজকের নেশাটা একেবারেই জমে উঠেছে, সবকিছুই পারফেক্ট, কিন্তু তারপরও কিছু একটা মিসিং মনে হচ্ছে, একজন মেয়ে মানুষ হলে ভালো হতো। তখন সাতিয়া বলে, তোমাকে খুশি করার জন্য আজকে আমি সব করব, চলো। এতে দীনেশও খুশি হয়ে যায়। তারা দুই বন্ধু বাইক নিয়ে বের হয়ে পড়ে একজন পতিতার খোঁজে। কিছু দূর আসার পরে রাস্তায় কয়েকজন পতিতাকে দেখতে পায়, আর একজনের সামনে এসে দীনেশ বাইক থামাতে বলে। রাস্তায় দাঁড়িয়ে ছিল মেয়েটি, আর তখনই দীনেশ সেখানে এসে মেয়েটির সাথে কথা বলতে থাকে। মেয়েটি জিজ্ঞেস করে একজন নাকি দুইজন। এরপরে দরদাম করে মেয়েটি তাদের সাথে বাইকে উঠে বসে, আর মেয়েটিকে নিয়ে তারা চলে আসে সে সমুদ্র বিচে। সেখানে আসার পরে দীনেশ প্রথমে তাকে একটু নেশা করাতে চায়, কিন্তু মেয়েটি বলে, নেশা না, যা করার তাড়াতাড়ি করো। কিন্তু এরপরে সাতিয়া মেয়েটিকে জোর করে নেশা করার জন্য। এতে মেয়েটি রেগে যায় আর বলে, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। এরপরে মেয়েটি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। সাতিয়া আর দীনেশও তার পিছু পিছুই পালাতে শুরু করে, কিন্তু একটা সময় দীনেশ সাতিয়াকে থামায় আর বলে, ওর পিছু যেতে হবে না, আমরা অন্য একজন মেয়েকে ঠিক করে নেব। এরপরে আমরা বাইক নিয়ে চলে আসি, ঘটনা প্রেজেন্টে চলে আসে। আলবার্ট দীনেশের কাছে সাতিয়ার ছবি দেখতে চায়, মোবাইলে সাতিয়ার ছবি দেখানো হয়। আলবার্ট জিজ্ঞেস করে, সাতিয়া কোথায়? দীনেশ বলে, পরদিনই সে সিঙ্গাপুর চলে গেছে। আলবার্ট বলে, তোমরা যদি খুন নাই করে থাকো তাহলে তোমাদের ফোন বন্ধ কেন? দীনেশ বলে, আসলে আমরা দুইজনই সিঙ্গাপুর যাওয়ার জন্য অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছি। যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তারা টাকা ফেরত দেওয়ার জন্য তাগাদা দিচ্ছিল, আর এই জন্য তাদের হাত থেকে বাঁচার জন্যই ফোনটা অফ করে রেখেছিলাম। কার্তিক জিজ্ঞেস করে, সেই পতিতা মেয়েটির নাম কি? দীনেশ বলে, তার নাম জানি না। কার্তিক দীনেশকে বলে, তুমি থানায় এসেছো দেখে তোমার কথাগুলো বিশ্বাস করছি, কিন্তু এরপরে খোঁজ নিয়ে যদি জানতে পারি তুমি একটাও মিথ্যে বলছো, তাহলে তোমার আর সিঙ্গাপুর যাওয়া হবে না, মনে রেখো। এরপরে দীনেশ পুলিশদের সেখানে নিয়ে যায়, যেখানে সেই পতিতা মেয়েটিকে তারা ভাড়া করেছিল। সেখানে যাওয়ার পরে তারা আরও কয়েকজন পতিতা মেয়েকে দেখতে পায়, তাদেরকে ডাকে, আর দীনেশকে বলে সেই মেয়েটির চেহারার বর্ণনা দেওয়ার জন্য। দীনেশ তাদের বলতে থাকে, সেই রাতে হলুদ চুড়িদার পরা একটি মেয়ে এখানে বসেছিল, লম্বা চওড়া, তার বাম গালে একটা দাগ ছিল। সেখানকার সেই মেয়েগুলোও ভয় পেয়ে যায়, কিন্তু কার্তিক তাদের বলে, ভয় পেও না, এটা অন্য একটা কেসের জন্য ইনকোয়ারি করা হচ্ছে, কিছু জেনে থাকলে বলো। সেই মেয়েগুলো বলে, ওই মেয়েটার নাম জয়া, এবং তার ঠিকানাও বলে দেয়। এছাড়া সেই মেয়েগুলো বলে, কিন্তু জয়াকে আমরা গত 1 সপ্তাহ ধরে এখানে দেখতে পাইনি। এই জন্য পুলিশ দীনেশকে নিয়ে সেই জয়ের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরেই দেখা যায় ছোট্ট একটি মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কার্তিক আলবার্ট মেয়েটিকে সেখানে স্কুলে পাঠিয়ে দেয়।
এবং তারা জয়ের সাথে কথা বলতে থাকে। সেখানে দিনেশকে ডাকা হয় আর জিজ্ঞেস করা হয় একে সে চেনে কিনা। জয় মাথা নাড়ায় আর বলে হ্যাঁ। এছাড়া সেই রাতের ঘটনা বলা হয়। এছাড়া জয়াকে সেই ফুটেজটাও দেখানো হয় আর জিজ্ঞেস করা হয় ভিডিওতে এই মেয়েটা সে কিনা। জয়া বলে হ্যাঁ। এরপরে পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল। জয়া তাকে সবকিছুই খুলে বলে। আর কার্তিক বুঝতে পারে দিনেশ সত্যি বলেছে। কার্তিক বলে তাহলে তুমি গত 1 সপ্তাহ ধরে তোমার কাজে কেন যাচ্ছ না। জয়া বলতে থাকে আসলে একজন লোক আমাকে ভাড়া করে নিয়ে যাওয়ার পরে অনেক টর্চার করেছিল আর এতে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। দেখা যাচ্ছিল জয়ের শরীরের অনেক জায়গাতেই আঘাতের চিহ্ন ছিল। কার্তিক বলে এত টর্চার সহ্য করে নিয়েছ আর সেদিন ওরা একটু ড্রাগস নিতে বলেছিল তাতে কেন আপত্তি করেছ। জয়া বলতে থাকে আসলে এই লোকগুলো আমাদের টাকা দিয়ে ভাড়া করে নেয় টর্চার করার জন্য। আমাদের টর্চার করতেই তাদের ভালো লাগে, কিন্তু আমরা যদি ঠিক থাকি তাও নিজেদের একটু সেভ করে রাখতে পারি। কিন্তু যদি নেশার মধ্যে থাকি তাহলে আমরা জানতেই পারবো না তারা আমাদের সাথে কি করেছে। আর এই জন্য কাজের সময় আমি কখনোই নেশা করি না। সেখান থেকে আসার সময় কার্তিক জয়াকে জিজ্ঞেস করে তোমাকে দেখে মনে হচ্ছে সেই লোকটা তোমাকে অনেক টর্চার করেছে। কে এই লোক? তখন জয়া বলে কর্পোরেটর দাসের ড্রাইভার লরেন্স। এটা শুনে কার্তিক অবাক হয়ে যায়। তখনই দেখা যায় লরেন্স আসলে একটা নরপশু। সে জয়াকে নিয়ে যাওয়ার পরে অমানবিক টর্চার করে, এমনকি সিগারেট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে ফেলে। এরপরে থানায় আসার পরে কার্তিক দিনেশকে স্টেলার অর্থাৎ লরেন্সের স্ত্রীর ছবি দেখায় আর জিজ্ঞেস করে চেনে কিনা। তার ছবিটা দেখার পরে দিনেশ একটু অবাক হয়ে যায়, কিন্তু তারপরও বলে না, সে তাকে চেনে না। দিনেশকে থানায় থেকে চলে আসতে বলা হয়। দিনেশ ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে এসে পড়ে। ঠিক তখনই দেখা যায় কার্তিককে কেউ কল করে। সেখানে একজন মহিলা বলে ও আপনাকে বোকা বানাচ্ছে, নিজের স্ত্রীকে খুন করে তারপরে নিজের স্ত্রীর নামে মিসিং কমপ্লেন লেখাচ্ছে, আর আপনারা সেটাই ইনভেস্টিগেশন করছেন। আপনারা বোকা, আপনারা কখনো এই কেসটা সমাধান করতে পারবেন না। তখনই কার্তিক রেগে যায় আর বলে তুমি কে। আর তখনই সেই মহিলা ফোনটা কেটে দেয়। দেখা যায় তার পাশে অন্য একজন লোকও বসেছিল। এদিকে দিনেশকে দেখা যায় থানা থেকে বের হয়ে সে কাউকে কল করে আর বলে আমার মনে হচ্ছে আমরা খুব বাজেভাবে ফেসে গেছি, এরপরে কি হবে আমি কিচ্ছু জানি না। কার্তিক দিনেশকে ফোনে কথা বলতে দেখে, কিন্তু দিনেশের বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই তাকে কিছুই বলা হয় না। দিনেশ সেখান থেকে চলে আসে। এরপরেই দেখা যায় কার্তিক সেই ডেড বডিটার ফাইল এবং স্টেলার মিসিং কেসের ফাইল দুইটা একসাথে চেক করতে থাকে। আর আলবার্ট তাকে বলে কার্তিককে যে মহিলা ফোন করেছিল সেটার লাস্ট লোকেশন তারা বের করেছে, কিন্তু সেই ফোনটা একটা চোরাই ফোন ছিল। এরপরে ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার পরে তারা আর কারেন্ট লোকেশন ট্রেস করতে পারেনি। এদিকে কার্তিক দুইটা কেস ফাইল মিলিয়ে দেখছিল। তখনই তার ডক্টরের কথা, লরেন্সের কথা, অজ্ঞাতনামা সেই মহিলার কথা সবকিছু একসাথে মনে পড়ে এবং 2-2-4 করে মিলিয়ে ফেলে হয়তো সেই মহিলাই সত্যি বলছে। লরেন্স তার স্ত্রীকে খুন করেছে, এরপরে নিজেই এসে মিসিং কেস লিখিয়েছে। আর এই জন্যই কার্তিক তার টিমকে নিয়ে লরেন্সের বাড়িতে চলে যায়। কিন্তু লরেন্স সেই সময় বাড়িতে ছিল না। কার্তিক লরেন্সের মায়ের সাথে কথা বলতে থাকে। এছাড়া বাকি পুলিশরা আশেপাশের প্রতিবেশীর সাথেও কথা বলতে থাকে। কার্তিক লরেন্সের মাকে জিজ্ঞেস করে লরেন্সের স্ত্রী স্টেলার কত টাকা নিয়ে পালিয়ে গেছে। লরেন্সের মা বলে সে সেটা বলতে পারবে না। কার্তিক অবাক হয়, তার বাড়ি থেকেই একজন মহিলা টাকা নিয়ে উধাও হয়ে গেছে, আর কত টাকা নিয়ে পালিয়ে গেছে সে সেটা বলতে পারবে না, এটা কেমন কথা। একটু পরে বাকি পুলিশরাও চলে আসে আর কার্তিককে বলে সবাই লরেন্সের ব্যাপারে নেগেটিভ কথাই বলছে। লরেন্স ভালো মানুষ ছিল না, সে তার স্ত্রীকে টর্চার করত। কিছুক্ষণ পরেই দেখা যায় ট্রাক নিয়ে লরেন্স সেখানে চলে আসে। আর লরেন্সকে দেখার সাথে সাথেই পুলিশ তাকে থানায় উঠিয়ে নিয়ে আসে। আর এরপরে তাকে টর্চার করতে থাকে আর বলে আমাদের ভালোই মিথ্যে নাটক বলেছ, তোমার বাড়িতে ঠিকঠাকভাবে জিনিসও ছিল না, অথচ তুমি বলছো তোমার স্ত্রী স্টেলা 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এছাড়া এই টাকার ব্যাপারে তোমার মাও জানে না, মিথ্যে কেন বলেছ আমাদের। কিন্তু টর্চার করার পরেও লরেন্স বলে স্যার, ওই ডেড বডিটা আমার স্ত্রীর নয়, আর আমার স্ত্রীকে আমি খুন করিনি, আমার স্ত্রী সত্যি টাকা নিয়ে পালিয়েছে। এরপরে কি হয়েছে সেটা বলতে থাকে লরেন্স। লরেন্স তার স্ত্রীকে প্রচণ্ড টর্চার করত, আর এই জন্য তার স্ত্রী একদিন তাকে বলছিল যে সে তাকে ছেড়ে পালিয়ে যাবে, নয়তোবা সুইসাইড করবে যদি আর কোনোদিন তার সাথে লরেন্স এমন করে। লরেন্স বলে তোমাকে বাঁচতে হলেও আমার ইশারায় বাঁচতে হবে, মরতে হলেও আমার কথাতেই মরতে হবে, তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। অন্যদিকে লরেন্সের মা বাইরে থেকে এইসব শুনছিল, সে কিছুই বলে না লরেন্সকে। লরেন্স সেখান থেকে চলে যায়। এর একদিন পরেই দেখা যায় লরেন্সের মা তাকে কল করে বাড়ি আসতে বলে। লরেন্সের মা তাকে বলে তার স্ত্রী স্টেলা পালিয়ে গেছে, আর যাওয়ার সময় তার 1000 টাকাও নিয়ে গেছে। এটা শুনে লরেন্স রেগে যায়। এরপরেই
তার পাশে থাকা একটি বাড়িতে ওঠে, যেখানে একটি রুমের ভেতরে থাকা ব্যাগ সে চেক করে আর দেখতে পায় সেখানে কিছুই নেই। আসলে সেটার ভেতরেই টাকা রাখা ছিল। এটা দেখে লরেন্স রেগে যায় আর তার মাকে বকাঝকা করতে থাকে, এমনকি মারধরও করতে থাকে। লরেন্স বলে, এর পরদিনই আমি আর আমার মা থানায় এসে স্টেলা নামে মিসিং কমপ্লেন লিখিয়েছিলাম। সত্যি স্টেলাকে আমি খুন করিনি। তখন কার্তিক বলে, তোমার বাড়িতে এত টাকা কি করে আসলো, যে জায়গায় তোমার বাড়ির এই অবস্থা? তখন লরেন্স বলে, স্যার ওই টাকাটা আমার নয়, ওই টাকাটা কর্পোরেটর দাসের। সে আমাকে মানি লন্ডারিং করার জন্য দিয়েছিল। তখনই দেখা যায় থানায় কর্পোরেটর দাস এবং একজন উকিল চলে আসে। কর্পোরেটর দাস আসলে লরেন্সকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল। দাস সেখানে কার্তিককে বলতে থাকে, তোমরা কেস সলভ করতে না পেরে একজন নিরপরাধ মানুষকে এখানে নিয়ে এসেছো আর টর্চার করছো। আমি এটা মিনিস্টারকে বলবো। তখন কার্তিকও রেগে যায় আর বলে, যা ইচ্ছা করতে পারো, আমার কাজ আমি করেছি। কার্তিক বলে, লরেন্স তার স্ত্রীকে খুন করে মিসিং রিপোর্ট লিখিয়েছে আর এখন নাটক করছে। আমি ওর মুখ থেকে কথা বের করেই ছাড়ব। এরপরে তারা বাধ্য হয়ে লরেন্সকে ছেড়ে দেয়। লরেন্সকে দাস জিজ্ঞেস করে, কোনো কিছু বলে দাওনি তো? লরেন্স বলে, না, আমি শুধু বলেছি সেই টাকাগুলো মানি লন্ডারিং এর জন্য। এরপরে কার্তিককে দেখা যায় আবারও সেই পোস্টমর্টম ডক্টরের কাছে আসে আর বলে, আপনি ভালোমতো পোস্টমর্টম করেছেন তো? বডিতে একটাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমার তো মনে হচ্ছে এটা একটা মার্ডার। তখন সেই ডক্টর হাসতে হাসতে বলে, আমি পোস্টমর্টমটা খুব ভালো করেছি। আপনি চাইলে কোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে পারেন, আমি আবার পোস্টমর্টম করব। এমনকি আপনি চাইলে অন্য ডক্টর দিয়েও করিয়ে দেখাতে পারেন, রেজাল্ট সেমই আসবে। আমি তো বলেছি বডিতে আঘাতের কোনো চিহ্ন ছিল না। কার্তিক সেখান থেকে নিরাশ হয়ে চলে আসে। এদিকে দেখা যায় কর্পোরেটর দাস রেগে আবারও কল করে মিনিস্টার পশুপতিকে আর সবকিছু খুলে বলে আর বলে, এবার কার্তিকের কোনো একটা ব্যবস্থা করতেই হবে, নয়তোবা আমি কিছু একটা করব। তখন পশুপতি বলে, মাথা ঠান্ডা করো, সামনেই নির্বাচন, এখন কিছু করলে তোমারই ক্ষতি হবে, ইলেকশনে বাজে প্রভাব পড়বে, আমি ওর সাথে পার্সোনালি কথা বলবো। কর্পোরেটর দাস সেখানে লরেন্সকে আবারও টাকা দেয় আর বলে, এবার সাবধানে থেকো, গতবারের মতো যদি আবারও একই ঘটনা ঘটিয়েছ তাহলে তোমাকে আমি শেষ করে ফেলব। লরেন্স টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। কর্পোরেটর দাসের অন্য একজন লোক বলে, স্যার, যদি পুলিশের কথাই ঠিক হয় যে লরেন্স নিজের স্ত্রীকেই খুন করেছে, এরপরে টাকাগুলো নিজেই মেরে দিয়েছে আর বলছে যে তার স্ত্রী স্টেলাই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। কর্পোরেটর দাস বলে, আমি লরেন্সকে চিনি, ও এতটাও স্মার্ট নয়। এদিকে কার্তিক আলবার্টকে বলতে থাকে, আমার মনে হয় লরেন্স নিশ্চয়ই কিছু লোক আছে, তুমি ওকে ফলো করতে থাকো। তার পশুপতি কার্তিককে ডাকে আর বলে, তোমার মধ্যে এবং কর্পোরেটর দাসের মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা আমি জানি, তোমাদের বিরোধটা আগে থেকে সেটাও আমি জানি, কিন্তু এখানে লরেন্সকে ফাঁসানোর চেষ্টা কেন করছো? লরেন্সের বিরুদ্ধে পোক্ত কোনো প্রমাণ নেই, তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও নেই, কিন্তু তারপরে হুট করে তুমি তাকে থানায় নিয়ে গেছো, টর্চার করেছো। এটা ঠিক নয়। এরকম অনেক লাশ ভেসে আসে, এগুলো সুইসাইড হিসেবে কেসটা ক্লোজ করে দাও। সামনে ইলেকশন, এখন যদি লরেন্সের এরিয়ার লোকেরা প্রোটেস্ট করতে শুরু করে তাহলে আমি কিন্তু তোমার সাইড নিতে পারবো না, বাধ্য হয়ে তোমাকে ট্রান্সফার করাতে হবে। কার্তিক বলে, কিন্তু স্যার, লরেন্সের স্ত্রী মিসিং, সে এটা নিজেই কমপ্লেন করেছে আর আমার পূর্ণ বিশ্বাস লরেন্স কিছু না কিছু জানেই। পশুপতি বলে, কিন্তু তোমার কাছে তো এভিডেন্স নেই, তাই যেটা বলছি সেটাই করো। তখনই আলবার্ট কল করে কার্তিককে আর বলে, স্যার, আপনি লরেন্সকে ফলো করতে করতে এখানে এসেছি। এর আগেরবার আপনাকে যেখান থেকে কল করা হয়েছিল, যে এরিয়া থেকে, সেই এরিয়ায় লরেন্স ঘোরাফেরা করছে, তার হাতে একটা ব্যাগও আছে। আলবার্ট একটু পরে সেখানে সাত্যাকেও দেখতে পায়, দিনেশের বন্ধু। এটা যখন সে কার্তিককে বলে, কার্তিক বলে, কিন্তু দিনেশ তো বলেছিল সাত্য সিঙ্গাপুরে। ফোন রেখে কার্তিক মিনিস্টারকে বলে, স্যার, আমাকে 2 দিন দিন, 2 দিনের মধ্যেই এই কেসটা আমি সমাধান করে ফেলব। আলবার্ট অন্য একজন পুলিশ অফিসারকে বলে লরেন্সের পিছু করতে, আর সে নিজে সাত্যের পিছু করতে থাকে। কিন্তু সাত্যা তাকে দেখার পরে বাইক নিয়ে সেখানে পালিয়ে যেতে থাকে, কিন্তু অন্য একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে সেখানেই পড়ে যায়, যার ফলে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। সাত্যকে থানায় নিয়ে আসার পরে সাত্য ভয়ে ভয়ে বলতে থাকে, স্যার, আমি কিছুই করিনি, আপনারা শুধু শুধু আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। আলবার্ট বলতে থাকে, তুমি তো সিঙ্গাপুরে ছিলে, এখানে আসলে কবে? সাত্য বলে, আমি সে সময় আমার ফ্লাইট মিস করেছি, আর আমি এতদিন লুকিয়েছিলাম। যারা আমার কাছ থেকে টাকা পায় তারা যেন আমাকে থ্রেট দিতে না পারে, খুঁজে বের করতে না পারে, এই জন্য। কিন্তু সাত্যের কথা কেউ বিশ্বাস করে না। সাত্যকে সেখানে টর্চার করা হয়। এরপরে জিজ্ঞেস করা হয়, সেদিন রাতে কি হয়েছিল, সত্যি করে বলো। অবশেষে সাত্য বলতে থাকে, সেই দিন যখন জয়া তাদের হাত থেকে পালিয়ে যায়, দিনেশ বলে, আমরা অন্য কোথাও চলে যাই, অন্য কোনো মেয়েকে ধরে নেব। কিন্তু জয়া যেহেতু তাদের কাছে থেকে পালিয়ে গিয়েছিল, তাই সাত্যের মেজাজ একটু গরম ছিল।
তারা যখন সেখান থেকে আসছিল তখনই দেখতে পায় আড়ালে জয়া দাঁড়িয়ে আছে লুকিয়ে। এটা দেখে সাথ্যা বাইক থামায় আর দিনেশকে বলে, যা ওকে যেয়ে ধরে নিয়ে আসো। দিনেশ যেই দেখতে পায় জয়ার মতো ড্রেস পরা থাকলেও মেয়েটি জয়া নয়, অন্য একটি মেয়ে। দিনেশ সেখানে যেই মেয়েটির সাথে কথা বলতে থাকে। একটু পরে সাথ্যাও যায়, মেয়েটিকে বোঝায় দিনেশ তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটি বলে, আপনি ভুল করছেন, আমি ওইরকম মেয়ে নই। এটা শুনে সাথ্যা রেগে যায়, মেয়েটিকে জোর করে। মেয়েটি না আসতে চাইলে তাকে একটা চড় মেরে বসে। আর এখানে মেয়েটি মাথায় আঘাত পায় দেয়ালে, যার ফলে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে দিনেশ ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি চলে আসতে যাবে, কিন্তু তখনই সাথ্যা মেয়েটিকে নিজেদের সাথে করে নিয়ে আসে। গোডাউনে এসে মেয়েটিকে রাখে। দিনেশ বলে, এটা কেন করলে? এখন পুলিশ কেস হলে তোমার আমার দুজনের বিদেশ যাওয়াই বন্ধ হয়ে যাবে। দিনেশ সাথ্যাকে বলতে থাকে, তুমি তো কালকেই সিঙ্গাপুরে চলে যাবে, কিন্তু এই মেয়েটার যদি কিছু হয়ে যায় আমি ফেসে যাব, কারণ আমার পাসপোর্ট এখনো আসেনি, সেটা আসতে 1 সপ্তাহ সময় লাগবে। আমি নিশ্চিত পুলিশ এই 1 সপ্তাহ সময়ের মধ্যে আমাকে ধরে ফেলবে, আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এখন আমি কি করব? সাথ্যাও বুঝতে পেরে যায়। এরপরে বলে, ঠিক আছে, আমি মেয়েটাকে এত জোরে মারিনি, মেয়েটা যে এভাবে অজ্ঞান হয়ে যাবে আমি বুঝতে পারিনি। মেয়েটার জ্ঞান ফিরলেই আমরা তাকে তার বাসায় পৌঁছে দেব। তারা অপেক্ষা করতে থাকে আর পরদিন দেখা যায় সেই মেয়েটির জ্ঞান ফেরে। আর এই মেয়েটি আর কেউ ছিল না, সে ছিল লরেন্সের স্ত্রী স্টেলা, যে বাসা থেকে টাকা নিয়ে পালিয়েছিল। জ্ঞান ফেরার পরেই স্টেলা তাদের দুজনকে দেখে ভয় পেতে থাকে। অন্যদিকে দিনেশ এবং সাথ্যাও তাদের দেখে ভয় পাচ্ছিল। এরপরে একটা সময় স্টেলা তাদের বলতে থাকে, যেভাবেই হোক তোমরা আমাকে কিডন্যাপ করেছ, আমি এমনিতেই একটা ঝামেলায় ছিলাম, তার মধ্যে তোমরা আরেকটা ঝামেলা বাঁধিয়েছ, এখন আর আমি ফিরে যেতে পারবো না, তাই তোমাদের আমার কথা শুনতে হবে, আমার একটা কাজ করে দিতে হবে। সাথ্যা বলে সে সবকিছু করতে পারবে না। তখন স্টেলা তাদের বলে, সে যদি যে পুলিশের কাছে বলে যে তারা দুইজন তাকে কিডন্যাপ করেছে তাহলে তার কি হবে? দিনেশ ভয় পেয়ে যায় আর রাজি হয়ে যায়, সাথ্যাকেও রাজি করিয়ে নেয়। অন্যদিকে তার একটু পরেই দিনেশের কাছে কল আসে এবং তাকে থানায় যেয়ে দেখা করতে বলা হয়। এতে দিনেশ আরো ভয় পেয়ে যায়। এরপরে সাথ্যা দিনেশ এবং সাথ্যা দুজনের মোবাইল অফ করে রাখে আর বলে তারা যতদিন না পর্যন্ত বিদেশ যাবে এই মেয়ে যা বলে তারা সেটাই শুনবে, অর্থাৎ এই মেয়েকে তারা এখানেই রাখবে। 2 সপ্তাহ পার হয়ে গেল, তাদের টিকিট আসে না, আর এই জন্য তারা সেখানেই বসে বসে স্টেলাকে পাহারা দেয়, কিন্তু এতে করে তাদের টাকা শেষ হয়ে যায়। এরপরে স্টেলাকে আমরা বলেছিলাম যে আমাদের টাকা শেষ হয়ে গেছে, তার কাছে কোনো টাকা থাকলে সে যেন দেয়, কিন্তু স্টেলার কাছে শুধুমাত্র ফরেন টাকা ছিল, অর্থাৎ স্টেলা যে টাকা নিয়ে পালিয়েছিল সেটা বিদেশি নোট ছিল। স্টেলা এটা জানত না। এরপর স্টেলা তাদের কিছু টাকা দেয়, আর সেই বিদেশি টাকা দেশি টাকায় কনভার্ট করার জন্যই সেখানে গিয়েছিল সাথ্যা, আর তখনই পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। এদিকে সাথ্যা এবং দিনেশের কাছে যে স্টেলা রয়েছে এটা কার্তিক এবং আলবার্ট বুঝতে পারে না। সাথ্যা সত্যি বলছে কিনা সেটা দেখার জন্যই সেই মেয়েটিকে অর্থাৎ স্টেলাকে যেখানে রাখা হয়েছিল কার্তিক এবং তার টিম সেখানে চলে আসে। দিনেশ তাদের দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সেখানেই তারা স্টেলাকে দেখতে পায় এবং লরেন্সের স্ত্রীর ছবির সাথে মিলিয়ে দেখতে পায় যে হ্যাঁ, এটা স্টেলা, তারা যাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। এছাড়া তারা যখন স্টেলার ফোনটা চেক করে তখনই আলবার্ট কার্তিককে বলে, স্যার, আপনার কাছে যে মহিলা কল করেছিল সেটা এই ফোন থেকেই করা হয়েছিল। কার্তিক বলতে থাকে, তার মানে তুমি আমাকে বোকা বানাচ্ছিলে, আগে তোমার কেসটা আমি ডিল করে নেই। সে আলবার্টকে বলে যে এখনই মিনিস্টার এবং সেই কাউন্সিলর দাসকে কল করো। তখনই স্টেলা কার্তিকের পা জড়িয়ে ধরে, বলে, স্যার, এমনটা কখনো করবেন না, আমার জীবন শেষ হয়ে যাবে। এরপরে স্টেলা তার পুরো ঘটনা বলতে থাকে। একটি বাড়ি থেকে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শোনা গিয়েছিল, সেটা ছিল স্টেলার। লরেন্স তার স্ত্রী স্টেলাকে তো টর্চার করতই, সাথে সেই কর্পোরেটর দাসও ছিল। তারা দুজনে মিলেই স্টেলাকে শারীরিক নির্যাতন করত, আর এটা লরেন্সের মাও জানত, কিন্তু সে কিছুই বলতো না, কারণ সেই দাস লরেন্সের মাকে এর জন্য টাকা দিত। স্টেলা বলে, লরেন্সের এই অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে আমি পালিয়ে আসার সিদ্ধান্ত নেই। আর তখনই আমি লরেন্সকে একটি ব্যাগ ভর্তি টাকা রাখতে দেখি, আর সেই সময় পালিয়ে আসার সময় সেই টাকাও আমি নিয়ে আসি, কিন্তু পরে জানতে পারি সেটা বিদেশি নোট। লরেন্স এবং দাসের এইসব কর্মকাণ্ডের কথা শুনে তারা হতবাক হয়ে যায়। স্টেলা বলে, আমি শুধু লরেন্সের কাছ থেকে পালিয়ে নতুন করে জীবন শুরু করে বাঁচতে চেয়েছিলাম, প্লিজ আমাকে লরেন্সের কাছে ফেরত পাঠাবেন না। সবকিছু শোনার পরে কার্তিক বলে, তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি, আমি এখনই মিনিস্টারকে কল করছি। এটা শুনে স্টেলা আরও ভয় পেয়ে যায়। স্টেলা বলতে থাকে, আমাকে মিনিস্টারের কাছে পাঠাবেন না। কার্তিক অবাক হয়ে যায় আর বলে, কেন?
তখন স্টেলা বলতে থাকে, সেই রাতে যখন আমি টাকার ব্যাগ নিয়ে পালিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব। এছাড়া সেই টাকাগুলো আমি কোথা থেকে চেঞ্জ করব সেটাও বুঝতে পারছিলাম না, যাতে আমাকে কেউ না দেখে ফেলে। এই জন্য আমি রাস্তা অ্যাভয়েড করে চলছিলাম, ব্রিজের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমি ব্রিজের উপরে একটি গাড়ি এসে থামতে দেখি। ভয়ে আমি লুকিয়ে পড়ি। তখনই সেই গাড়ি থেকে মিনিস্টার নামে, আর সেই গাড়ির ডিকি থেকে একটা মেয়েকে উঠিয়ে ব্রিজের নিচে ফেলে দেয়। আর দেখা যায় সেই মেয়েটির গায়েও ঠিক একই রকম পোশাক ছিল যেমনটা স্টেলা এবং জয়ের গায়ে ছিল। আর এই জন্য পুলিশ সেই মেয়েটির লাশকে স্টেলা ভেবে ভুল করেছে। কার্তিক তখন বুঝতে পেরে যায় তারা যে পচাগলা ডেড বডিটা পেয়েছে সেটা আসলে মিনিস্টার পশুপতিই ফেলেছিল। এছাড়াও কার্তিক ভাবতে থাকে যে মিনিস্টার পশুপতি এই জন্যই এই কেসটাকে সুইসাইড হিসেবে দেখে তাড়াতাড়ি ক্লোজ করার চেষ্টা করছিল। এরপরে কার্তিক সে মিনিস্টারের কাছে চলে যায় আর সবকিছু খুলে বলে। আর বলে, আপনি কি সবকিছু খুলে বলবেন, নাকি আমি ইনভেস্টিগেশন শুরু করব আর লিগ্যাল ওয়েতে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তখনই দেখানো হয় আসলে কি ঘটেছিল। আর এই ঘটনা আমাদের বলতে থাকে কৃষ্ণা। পুলিশ যে ডেড বডিটি পেয়েছে সে মেয়েটির নাম লারা। আর লারার সাথে একদিন রাস্তায় কৃষ্ণের দেখা হয়েছিল। লারা একটি অনাথ আশ্রম চালাতো, আর সেই থেকে লারা এবং কৃষ্ণার মধ্যে পরিচয় হয়। তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। লারা তার অনাথ আশ্রমকে অনেক ভালোবাসত। এছাড়া লারার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল। বেশি খুশি বা কষ্ট বা একটু ভয় যাই হোক না কেন, লারার শ্বাসকষ্ট উঠে যেত। যদিও লারার ধর্ম ভিন্ন ছিল, লারা খ্রিস্টান ছিল। এটা যখন কৃষ্ণা তার বাবাকে বলে, কৃষ্ণার বাবা এটা মেনে নেয় আর বলে লারাকে তার সাথে দেখা করার জন্য। আর এতে কৃষ্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় লারার অনাথ আশ্রমে পুলিশ আসে এবং তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে সেই অনাথ আশ্রমটি সার্চ করতে থাকে। এরপরেই দেখা যায় পুলিশ একটি রুম থেকে কিছু গোলাবারুদ, অস্ত্রসহ কিছু অবৈধ টাকা উদ্ধার করে। এগুলো আসলে ষড়যন্ত্র করেই সেখানে রাখা হয়েছিল। আসলে একজন বিজনেসম্যান চাইছিল এই অনাথ আশ্রমটা ভেঙে এখানে একটা শপিং কমপ্লেক্স বানাবে, কিন্তু লারা সেটা কোনোভাবেই হতে দেবে না। আর এই জন্যই সেই বিজনেসম্যান এই পুলিশ অফিসারকে ঘুষ দেয়। আর সেই পুলিশ অফিসার এখান থেকে অনাথ আশ্রমটা উৎখাত করার এই পদ্ধতি বেছে নেয়। যেহেতু অনাথ আশ্রম থেকে অবৈধ জিনিস পাওয়া গেছে, তাই অনাথ আশ্রমটা বন্ধ করে দেওয়া হয়। লারা যখন এই কথাটা কৃষ্ণাকে বলে, কৃষ্ণ বলে, ঠিক আছে, আমি একটা বিজনেস ট্রিপে যাচ্ছি, কয়েকদিন পরেই আমি ফিরে আসব। আর বাবাকে আমি কথাটা বলবো, এই কয়েকদিন একটু ম্যানেজ করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, সেই পুলিশ অফিসারকে যে করে হোক বুঝিয়ে আমি তোমার অনাথ আশ্রম তোমাকেই ফিরিয়ে দেব। কিন্তু লারা এই বিষয়টা নিয়ে অনেক সেন্সিটিভ ছিল। সে কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছিল না। যদিও কৃষ্ণা তাকে বোঝায়, কিন্তু লারা কোনোভাবেই বুঝতে চাইছিল না। কৃষ্ণা বিজনেস ট্রিপে চলে যাওয়ার পরে লারা কয়েকজন লোকের সাথে কথা বলে এবং তাদেরকে নিয়ে সে পুলিশ স্টেশনের সামনেই আন্দোলনে বসে, অনশন করে। কিন্তু পুলিশরা তাদের উপরে লাঠিচার্জ করে। এদিকে কৃষ্ণা কোনোভাবেই বিজনেস ট্রিপে যেয়ে লারার সাথে যোগাযোগ করতে পারছিল না। এরপরে লারা সেই পুলিশ অফিসারের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে সেই পুলিশ অফিসার এর আগেও এরকম অনেক অনৈতিক এবং অবৈধ কাজ করেছে। আর এই জন্য লারা সিদ্ধান্ত নেয় এবং একজন লোকের সাহায্য নিয়ে সেই পুলিশ অফিসারকে কিডন্যাপ করে এবং তাকে মেরে ফেলে। আর এভাবেই লারা নিজের একটি বাহিনী গঠন করে ফেলে, যাতে করে তার সাথে কেউ অন্যায় করলে বা সেই অনাথ আশ্রমের সাথে কেউ অন্যায় করলে সে তার প্রতিবাদ করতে পারে। বিজনেস ট্রিপে ফেরার পরে কৃষ্ণ যখন লারার সাথে কথা বলে, লারা তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে কৃষ্ণ অবাক হয়ে গেল। লারা সবকিছুই সে মেনে নেয়, বলে যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে এই সবকিছু বাদ দাও। এখন থেকে তোমার এবং তোমার অনাথ আশ্রমের দুটোর দায়িত্বই আমি নিলাম। আমি বাবার সাথে কথা বলবো। এতে লারাও খুশি হয়, কারণ লারারও এই জীবনটা পছন্দের ছিল না। কারণ সেই পুলিশ অফিসারের খুনের পর থেকে পুলিশরা লারার পেছনে পড়েছিল। আর লারা সেই অনাথ আশ্রমটা কোনোভাবেই খুলতে পারছিল না। কিন্তু কৃষ্ণ বিজনেস ট্রিপ থেকে ফিরেই লারাকে দেওয়া কথা রেখেছে, আর সেই অনাথ আশ্রমটাকে সে আবারও চালু করেছে। আর এতে লারা অনেক খুশি হয়ে যায়। আর খুশিতেই সেখানে তার শ্বাসকষ্ট শুরু হয়। যদিও সে যাত্রায় সে ঠিক হয়ে যায়। লারাকে সেখান থেকে সে অনাথ আশ্রমে নিয়ে আসা হয়। অনাথ আশ্রমটা দেখার পরে লারা অনেক বেশি খুশি হয় আর কৃষ্ণের প্রপোজালে রাজি হয়ে যায়। লারা বলতে থাকে, আমি যে পথে পা বাড়িয়েছিলাম, আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনটা আবারও ঠিকঠাক হয়ে যাবে। আজকে আমি অনেক খুশি। আমি আমার অনাথ আশ্রম ফিরে পেয়েছি, তোমাকে ফিরে পেয়েছি। আমার জীবনটা আমি আবার স্বাভাবিক করে ফেলতে চাই। আমি সুখে শান্তিতে তোমাকে নিয়ে বাঁচতে চাই। খুশিতে লারার চোখে পানি চলে আসে। আর এতে করে লারা এরপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখনই কৃষ্ণ ভয় পেয়ে যায়। লারার ব্যাগ থেকে
সে ইনহেলারটা খুঁজে পায় না। সে ভাবতে থাকে সেটা হয়তো গাড়িতেই রেখে এসেছে। কৃষ্ণা দৌড়ে যেয়ে সেই ইনহেলারটা নিয়ে আসে। লারা সেটা নিতে গেলে দেখা যায় সেই ইনহেলারটা শেষ হয়ে গিয়েছিল। এদিকে লারার অবস্থা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছিল। এজন্য কৃষ্ণা তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু তার আগেই লারা সেখানে শ্বাসকষ্টে মারা যায়। আর এতে হতবাক হয়ে যায় কৃষ্ণা। এক নিমিষেই তার স্বপ্নের পৃথিবীটা ভেঙে গেল। কান্নায় ভেঙে পড়ে লারার লাশটা জড়িয়ে, বলে, তুমি আমাকে একা রেখে কি করে যেতে পারো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমার সাথে থাকবে। তখনই কৃষ্ণের বাবা তাকে কল করে। কৃষ্ণ তাকে সবকিছু খুলে বলে। তখনই সেই লোকটা সেখানে চলে আসে। কৃষ্ণের বাবা তাকে বোঝায় যা হওয়ার হয়ে গেছে, এতে তো তার হাত ছিল না। কিন্তু কৃষ্ণ বলে, ওর মৃত্যুর জন্য আমিই দায়ী, পুলিশ স্টেশনে চলো। তখন কৃষ্ণের বাবা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? মেয়েটা এমনিতেই মারা গেছে। এছাড়া ওর নামে অনেকগুলো কেস ছিল। ও একটা বাহিনী গড়ে তুলেছিল। পুলিশের কাছে গেলে এখন আমাদেরই সমস্যায় পড়তে হবে। এখনো তোমার পুরো জীবনটা বাকি রয়েছে। ও চলে গেছে, কিন্তু ওর অনাথাশ্রম তো তোমাকেই দেখে রাখতে হবে। তোমাকেই সবকিছু করতে হবে। অন্তত সেই জন্য হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। আর এই জন্যই কৃষ্ণাকে সে বুঝিয়ে সেখানে শান্ত করে। কৃষ্ণার বাবা বলে, লারার লাশটা আমি নিয়ে যাচ্ছি। আমি একটা ব্যবস্থা করে ফেলব, কারণ পুলিশ জানাজানি হলে তোমার নামে কেস হবে। সেখানে ঠায় বসেছিল কৃষ্ণা। কৃষ্ণা আসলে শোকে পাথর হয়ে গিয়েছিল। কৃষ্ণার বাবা যখন লারার লাশটা নিয়ে সেখান থেকে চলে যায়, কৃষ্ণার জ্ঞান ফেরে। কৃষ্ণা পাগলের মতো তার বাবার গাড়ি পেছনে ছোটে আর বলে, লারাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেও না। এদিকে দেখা যায় সেই রাতেই কৃষ্ণার বাবা কোনো উপায় না পেয়ে লারার লাশটা সেই ব্রিজে নিয়ে আসে এবং ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। কৃষ্ণা বলে, সেই দিনের পর থেকে আমি পুলিশ স্টেশনের সামনে পুলিশের গাড়িকে অনেক ফলো করেছি। অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই বলতে পারিনি। অর্থাৎ যে গাড়িটাকে পুলিশকে ফলো করতে দেখা যেত সেটা কৃষ্ণারই গাড়ি ছিল। এদিকে কৃষ্ণা যেহেতু লারার মৃত্যুর খবরটা লুকিয়েছিল, তাই কার্তিক কৃষ্ণাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এদিকে দাস এবং লরেন্সকে অ্যারেস্ট করা হয়। অন্যদিকে কৃষ্ণাকে কিছুদিন পরেই ছেড়ে দেওয়া হয়। কৃষ্ণা সেই অনাথাশ্রমটায় নিয়েই ছিল। এদিকে স্টেলাকে দেখা যায় কার্তিক সেই অনাথাশ্রমে নিয়ে আসে। আর কৃষ্ণা বলে, স্টেলা আজকে থেকে আমার বোন, ওর দায়িত্ব আমার, ও এখানেই থাকবে। কার্তিক সেখান থেকে চলে আসে। আর মুভির একেবারে শেষে দেখানো হয় যখনই কৃষ্ণার বাবা তাকে ব্রিজের ওপর থেকে ফেলে দিয়েছিল, তখনও লারা বেঁচে ছিল। লারার জ্ঞান ফেরে। কিন্তু তাহলে লারা মারা গেল কি করে? এর পেছনে কি আরো কোনো রহস্য রয়েছে, নাকি কৃষ্ণের বাবাই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল এক খুনি, যে লারাকে খুন করে তার ছেলের জীবন থেকে সরিয়ে দিয়েছিল? কারণ লারা এবং তার ছেলের ধর্ম আলাদা ছিল। সেটাই খুঁজে বের করবে পুলিশ অফিসার কার্তিক, কিন্তু এই মুভির দ্বিতীয় পর্বে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।